শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা। হাজারো মানুষের কণ্ঠে সব যুদ্ধাপরাধীর শাস্তির মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবি। যারা বুদ্ধিজীবীদের হত্যা করছে তাদের আমরা ফাঁসি চাই। সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় যেন কার্যকর হয়। রায়ের বাজারে সব শ্রেণী পেশার মানুষের ঢল। দেখছিলেন প্রধান শিরোনাম। মধ্যরাতের সময়ের সঙ্গে আছি আমি মৌসুমী আহমেদ লোপা এবং আমি মাহাদি হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শহীদ বুদ্ধিজীবী দিবসেও জামায়াত শিবিরের সহিংসতা। নীলফামারীতে আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলায় নিহত 5। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সংঘর্ষে 3 জনের মৃত্যু। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করে জামায়াত শিবিরকে প্রতিহত করার দাবি বিশিষ্টজনদের। শহীদ মিনার থেকে গণমিছিল। বিজয়ের মাসে বিরোধী দলীয় নেতা জামায়াত শিবিরকে দিয়ে মানুষ হত্যা করছেন। যুদ্ধ ঘোষণা করেছেন জনগণের বিরুদ্ধে, মন্তব্য প্রধানমন্ত্রীর। নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জাতীয় পার্টিতে সুস্পষ্ট বিরোধ। রওশন এরশাদের সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠক। অন্য কারো সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত নয়, এরশাদের পক্ষে ব্রিফিং। এবং 10ম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন 151 জন। অন্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করল শ্রেষ্ঠ সন্তানদের। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া শনিবার ভোরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সাধারণ মানুষের ঢল নামে। বাঙালির জাগরণে এদেশের সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল আলোকবর্তিকার। তাই তো ভোরের আলো ফোটার পরপরই সেই সব শহীদদের স্মরণে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় যেন পুরো বাংলাদেশ। ভোরের আলো ফোটার পরপরই শহীদ বেদিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র সালামের সঙ্গে বেজে ওঠে বিউগলের করুণ সুর। যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর শুরু হওয়ায় এবার ভিন্ন মাত্রা পায় শহীদ বুদ্ধিজীবী দিবস। অনেকে বলছে যে বিচারই হবে না। সন্দেহবান যারা ছিল তাদেরকে প্রমাণ করেছেন। জননেতা শেখ হাসিনা যে কথা বলেন সেটা কার্যকর করে তিনি শেষ। আগামীতে আরো বাকি যারা যুদ্ধাপরাধী রয়েছে তাদের বিচার কার্যক্রম শেষ হবে এবং রায় কার্যকর করা হবে। বিদেশেও যারা আছে তাদেরকেও দেশে ফিরিয়ে আনা হবে। সবকিছুই পসিবল। আওয়ামী লীগ নেতাদের পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। বেলা বাড়ার সাথে সাথে স্মৃতির মিনারে ঢল নামে মানুষের। শ্রদ্ধাবনত মানুষের প্রত্যাশা বাকি যুদ্ধাপরাধীদের বিচারের রায়ও কার্যকর হবে দ্রুত। গত 42 বছর ধরে জাতির সূর্য সন্তানদের স্মরণ করা হয়েছে কুণ্ঠা নিয়ে, স্মরণ করা হয়েছে রক্তঋণ শোধ না করতে পারার বেদনা নিয়ে। তারপরও শত অনিশ্চয়তা আর আশঙ্কাকে পেছনে ফেলে যখন বাস্তবায়ন হতে শুরু করেছে যুদ্ধাপরাধীদের বিচারের রায়, তখন এই শীতের সূর্যোদয় যেন আভাস দিচ্ছে নতুন এক আলোর। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসা হাজারো মানুষের কণ্ঠে ছিল সব যুদ্ধাপরাধীকে শাস্তি দিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবি। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। ছোট্ট শলাকার উপর গুটি কয়েক ফুলে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে অবচেতন মনে এভাবেই স্মৃতির মিনার গড়ে তোলে এই শিশুরা। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যখন
হাজারো মানুষের ঢল, তখন পাশেই নিবিষ্ট মনে চলছিল তাদের এই কর্মতৎপরতা। সূর্য ওঠার আগেই ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদি। মানুষের আনাগোনায় মুখর হয়ে ওঠে চারপাশ। শোকের মিছিলে এবার ছোটদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যারা মুক্তিযুদ্ধের 14 ডিসেম্বর শহীদ হয়েছে তাদের শ্রদ্ধাঞ্জলি দিতে আসছি। আমাদের দাবি, আমরা যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে তাদের আমরা ফাঁসি চাই। শ্রদ্ধা জানাতে আসা সব শ্রেণী পেশার মানুষের মুখেই উচ্চারিত হয় যুদ্ধাপরাধীদের বিচারের দাবি। কণ্ঠে ছিল কাদের মোল্লার রায় কার্যকর হওয়ার সন্তুষ্টি। তারা যে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, আজ কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে তাদের আত্মা শান্তি পাবে। যারা এই বাংলায় থেকে নানাবিধ অপরাধ করছে তাদের শাস্তি আমরা চাচ্ছি এই বাংলায়। আমরা আশা করব সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় যেন কার্যকর হয়। যাদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে স্বাধীনতা, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধায় অবনত গোটা জাতি। এই শোককে শক্তিতে রূপান্তরের মাধ্যমেই বাংলাদেশ গোটা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, এমনটি প্রত্যাশা সবার। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সালাউদ্দিন সুমন, সময় সংবাদ। অন্যদিকে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরকে প্রতিহত করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিশিষ্টজনরা। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাংলাদেশ রুখে দাঁড়াও নামে সংগঠনের আয়োজনে গণমিছিলের পর তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় জাদুঘরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বক্তারা আরো বলেন, আগামী নির্বাচনে যে সরকারি ক্ষমতায় আসুক, যুদ্ধাপরাধীদের শাস্তির বিষয়ে সাধারণ মানুষ এবং এদেশের তরুণরা কোনো ছাড় দেবে না। এছাড়া অবরোধের নামে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক সহিংসতা বন্ধ করার দাবি জানান তারা। তরুণেরাই কিন্তু একটা সরকারকে বাধ্য করেছে যুদ্ধাপরাধীদের বিচারটা তাদের ম্যানিফেস্টোতে রাখার জন্য এবং যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য। এই তরুণেরা আমাদের বাংলাদেশকে আবার সামনে এগিয়ে নিয়ে যাবে। দাবি করব, মুক্তিযুদ্ধের যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার পথে যে কোনো বাধাই আসুক না কেন, সমবেতভাবে আমরা তা অপসারণ করব। ক্ষমতায় থাকতে হয় কিংবা বিরোধী দলেই থাকতে হয়, মুক্তিযুদ্ধের প্রতি যাদের আনুগত্য নেই, মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে কিংবা সহজ ভাষায় শুধুমাত্র যারা মুক্তিযুদ্ধের প্রতি অনুগত, সত্যনিষ্ঠ, তারাই এই দেশে রাজনীতি করতে পারবেন, অন্য কেউ না। শনিবার বুদ্ধিজীবী দিবসেও দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালিয়েছে জামায়াত শিবির। এর মধ্যে পুলিশ ফাঁড়ি ছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নোয়াখালীর কোম্পানিগঞ্জে 3 জন নিহত হয়েছেন। এদিকে নীলফামারীতে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে চালানো হামলায় 5 জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় পুলিশ সহ আহত হয়েছে শতাধিক। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামাতের ডাকা রোববারের হরতালের সমর্থনে শনিবার বিকেলে নোয়াখালীর কোম্পানিগঞ্জে মিছিল বের করে জামাত শিবির কর্মীরা। এ সময় বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে তারা। এছাড়া উপজেলা পোস্ট অফিস, পল্লী উন্নয়ন ভবন, ভূমি জরিপ কার্যালয়, পরিবার পরিকল্পনা ও আনসার ভিডিপি কার্যালয় সহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন এবং বেশ কিছু যানবাহন ভাঙচুর করে আগুন দেয় তারা। পরে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সংঘর্ষে 3 পুলিশ সহ কমপক্ষে 30 জন আহত হন। এদিকে শনিবার সন্ধ্যায় নীলফামারীর রামগঞ্জে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা চালায় জামাত শিবির কর্মীরা। এ সময় সংঘর্ষে ক্ষমতাসীন দলের 4 জন এবং জামাতের 1 জন নিহত হন। এছাড়া পুলিশ সহ আহত হয় শতাধিক। নারায়ণগঞ্জের চাষাড়া ও হাজীগঞ্জ পুলিশ ফাঁড়িতে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা। এতে ফাঁড়ির জানালা দরজা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বেশ কিছু গাড়িও ভাঙচুর করে শিবির কর্মীরা। পরেই ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করে পুলিশ। পাবনার সাথিয়ায় আওয়ামী লীগ জামাত সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হন। এছাড়া বাগেরহাটের কচুয়ায় আওয়ামী লীগ কার্যালয় সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে আগুন, সাতক্ষীরায় ককটেল বিস্ফোরণ এবং জয়পুরহাটে যানবাহন ভাঙচুর করে আগুন দেয় শিবির কর্মীরা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজয়ের মাসে জামায়াত শিবিরকে দিয়ে মানুষ হত্যা করছেন বিরোধী দলীয় নেতা। যুদ্ধাপরাধীদের বাঁচাতে তিনি নির্বাচনে না গিয়ে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শনিবার বিকেলে রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় আরো কঠোর হস্তে সহিংসতা দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ আয়োজিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, প্রথম যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর হয় এবারের বুদ্ধিজীবী দিবস নতুন মাত্রা পেয়েছে। নানা ষড়যন্ত্র ও চাপ উপেক্ষা করে রায় কার্যকর করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শহীদ পরিবারের সদস্য শাহিন রেজা নূর। বিগত ৪২ বছর আমরা বাংলার পথে প্রান্তরে অস্ফুট আর্তনাদ করে ফিরেছি যেন এই ঘাতকদের বিচার হয়, কিন্তু গত 2 দিন ধরে মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, এবারের বুদ্ধিজীবী দিবসের আগে অন্তত একজন যুদ্ধাপরাধীর রায় কার্যকর করাই ছিল তার লক্ষ্য। তিনি বলেন, ৭৫-এর পর জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে তাদের প্রতিষ্ঠিত করেছে, আর খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতেই নির্বাচন বয়কট করছেন। এই বিজয়ের মাসে ওই জামাত শিবিরকে নিয়ে কিভাবে আন্দোলনের নামে মানুষ হত্যা করতে পারে বিএনপি নেত্রীর কাছে, সেটাই আমার প্রশ্ন। কার বিরুদ্ধে যুদ্ধ? এদেশের জনগণের বিরুদ্ধে, যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের পাশে থেকে তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। গণতন্ত্র ও সংবিধান রক্ষায় সব চেষ্টা করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপিকে আলোচনার ডাক দিয়ে কেবল হুমকি আর আলটিমেটাম পেয়েছেন তিনি। এ সময় খালেদা জিয়াকে জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মানুষ হত্যার রাজনীতি বন্ধ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জামাতকে ছেড়ে বিএনপির নেত্রী কোনোদিন নির্বাচনে আসতে পারবে না, আসবে না। কাজে আমি বিএনপি নেত্রীকে বলবো যে জনগণের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেছেন, জনগণও জানে কিভাবে তার জবাব দিতে হয় আর যুদ্ধে কিভাবে জয়ী হতে হয়। আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি, কিভাবে এটা দমন করতে হয় সেটা আমাদের জানা আছে। শেখ হাসিনা সাধারণ জনগণকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রয়োজনে আরো কঠোর হওয়ার ঘোষণা দেন। একটা রায় কার্যকর হয়েছে, ইনশাআল্লাহ একের পর এক বাকি রায়ও কার্যকর হবে। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জাতীয় পার্টিতে এখন বিরোধ সুস্পষ্ট। দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের সঙ্গে বৈঠক শেষে এক পক্ষ বলছেন, যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। অন্যদিকে পাল্টা ব্রিফিংয়ে হুসেইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজ নিজেকে চেয়ারম্যানের মুখপাত্র দাবি করে বলেছেন, নির্বাচনে অংশ না নেয়ার ব্যাপারে এরশাদের সিদ্ধান্ত এখনো বহাল। মহাজোটের শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সাম্প্রতিক সময়ে নিজেই একাধিকবার তার অবস্থান বদল করেছেন। সবশেষ এরশাদ সহ দলের অনেক সদস্যেরই মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়নি, আবার অনেকে নিজেই প্রত্যাহারও করেননি। এই অবস্থায় জাতীয় পার্টি কি নির্বাচনে অংশ নিচ্ছে? প্রশ্নের জবাবটা সবচেয়ে ভালো যিনি দিতে পারতেন সেই এরশাদ বৃহস্পতিবার রাত থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে। এই অবস্থায় দলের বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। গত কয়েকদিনের মতো শনিবার সকাল থেকেই জাতীয় পার্টির নেতাকর্মীদের আনাগোনা বাড়তে থাকে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের গুলশানের বাসভবনে। দুপুর 1টার পর সেখানে একে একে আসতে থাকেন জিয়াউদ্দিন বাবলু, আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ সহ দলের বেশ কয়েকজন প্রেসিডিয়াম সদস্য। চলে টানা 3 ঘন্টার বৈঠক। বৈঠক শেষে বিকেলে বেরিয়ে যাওয়ার সময় দলের প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, দলের যেসব প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তারা নির্বাচনে অংশ নেবেন। নমিনেশন পেপার জমা দিয়েছেন, উইথড্র করেন নাই, তাহলে মানেটা কি? মানেটা হলো আপনি নির্বাচনে যাচ্ছেন। তবে এই বক্তব্য গণমাধ্যমে প্রচারের ঘণ্টাখানেকের মধ্যেই পাল্টা বক্তব্য নিয়ে হাজির এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ। বললেন, নির্বাচনের পরিবেশ না থাকায় দলের চেয়ারম্যান এখনো তার সিদ্ধান্তে অনড় রয়েছেন। তাজুল ইসলাম সাহেব কিছু একটা স্টেটমেন্ট দিয়েছেন প্রেসের কাছে, সেটা জাতীয় পার্টির চেয়ারম্যানের স্টেটমেন্ট হতে পারে না। জাতীয় পার্টির চেয়ারম্যান সেই কর্তব্যটা আমাকে দিয়েছেন। উনি এই ইলেকশনের সাথে নেই, এবং যেহেতু উনি নেই, উনার প্রেসিডিয়াম নেই, সেহেতু জাতীয় পার্টি থাকতে পারে না। এ বিষয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে রওশন এরশাদ দলের অবস্থান স্পষ্ট করবেন বলে দলের কয়েকজন প্রেসিডিয়াম সদস্য নিশ্চিত করলেও পরে জানানো হয় তিনি অসুস্থ বোধ করায় সাংবাদিকদের সাথে কথা বলবেন না। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতের সময় আরো থাকছে। ঢাকা চট্টগ্রামে পণ্য পরিবহন ব্যবস্থা সচল রাখতে পুলিশি পাহারায় চলছে ট্রাক ও কাভার্ড ভ্যান। নিরাপত্তা আরো জোরদারের দাবি ব্যবসায়ীদের। তফসিল অনুযায়ী যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের নিয়েই 5 জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নির্বাচন তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনার নির্বাচন তফসিল যে ঘোষিত হয়েছে সেই তফসিল অনুযায়ী
এই নির্বাচন প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছে তাদের মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। দেশের প্রধান দুই দলের মধ্যে আলোচনা হচ্ছে, এই আলোচনা চলছে, এই আলোচনা চলবে, এটা অব্যাহত থাকবে। এদিকে আলোচনা অব্যাহত থাকা অবস্থায় সংবিধানের দোহাই দিয়ে সরকার চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার সন্ধ্যায় দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি সরকারকে একদলীয় নির্বাচন বন্ধের আহ্বান জানান। জাতিসংঘের উদ্যোগে শুরু হওয়া আলোচনা চলছে, অথচ গতকালও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন সংলাপ চলছে, কিন্তু সংবিধানের বাইরে গিয়ে কোনো দাবি মানা সম্ভব নয়। নাসিম সাহেবের এ কথায় জনগণের নিকট একটা বিষয় অন্তত স্পষ্ট হয়ে গেছে যে বিরোধী দলীয় নেত্রীর প্রতি প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান ছিল নিতান্তই ছলনা। জনমতকে উপেক্ষা করে নিজেদেরই স্বার্থে সংশোধিত সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করাই ছিল তাদের উদ্দেশ্য। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণতন্ত্রকে ধ্বংস করতে সরকার একতরফা নির্বাচনের দিকে এগুচ্ছে। শতাধিক আসনে একক প্রার্থী থাকার ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করেন তিনি। শনিবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। কার আমরা দেখেছি প্রায় 1/3 বেশি যে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। পৃথিবীর কোথাও কোন গণতান্ত্রিক দেশে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখতে পাই না। অতএব এ থেকে প্রমাণিত সকল দলের অংশগ্রহণে যদি নির্বাচন না হয় তাহলে এদেশে গণতন্ত্র ভুলণ্ঠিত হবে, গণতন্ত্রের প্রতি অবজ্ঞা প্রকাশ করা হবে। আজকে এই সরকার গণতন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য এই একতরফাভাবে নির্বাচনে অগ্রসর হচ্ছে। দশম জাতীয় সংসদ নির্বাচনে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন 151 জন। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কমিশন যে প্রাথমিক তালিকা করেছে তাতে 151টি আসনে একক প্রার্থী রয়েছে। এদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জে 1 সৈয়দ আশরাফুল ইসলাম, ভোলা 1 তোফায়েল আহমেদ, ঢাকা 2 অ্যাডভোকেট কামরুল ইসলাম, ময়মনসিংহ 4 রওশন এরশাদ। প্রাথমিক তথ্য অনুযায়ী আওয়ামী লীগ 128টি, জাতীয় পার্টি 17টি, জাতীয় পার্টি জেপি 1টি, জাসদ 3টি এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির 2টি আসন নিশ্চিত হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। এদিকে এখন পর্যন্ত নির্বাচন স্থগিত করার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি বলেও জানান নির্বাচন কমিশনার আবু হাফিজ। এখন এমন কোনো আইনি জটিলতা দেখা দেয়নি যে নির্বাচন বন্ধ করতে হবে, নির্বাচন কমিশন বন্ধ করবে, এরকম কোনো নির্বাচন কমিশনের সামনে এরকম আইনি কোনো রকম জটিলতা আসেনি। নির্বাচন প্রসেসটা শেষ হয়ে গেলে যেদিন নির্বাচন হয়ে যাবে সেই দিন আপনারা বলতে পারবেন, সেদিন দেশবাসী বলতে পারবে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হলো হোক বা কতটা হলো না। আবারও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গ। সব যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শেষ করে খুব শিগগিরই রায় বাস্তবায়নের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করার আহ্বান জানিয়েছেন শহীদ বুদ্ধিজীবীদের পরিবার ও সাধারণ মানুষ। শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মানোয়ার হোসেনের রিপোর্ট। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই রায়ের বাজার বধ্যভূমিতে ফুল দিতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। ফুল দিতে আসেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরাও। কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর অন্য রায়গুলোরও দ্রুত বাস্তবায়ন চান তারা। বুদ্ধিজীবী হত্যা, যে হত্যা পরিকল্পিতভাবে হয়েছে একটি জাতিকে ধ্বংস করে দেবার জন্য, আলাদা করে যেন বিশেষভাবে নজর দিয়ে এই হত্যাকারীদের বিচার করা হয়। এটা আমরা বলতে পারি যে একটা নতুন সময় এসেছে, একটা আশায় আমরা বুক বাঁধতে পারি যে মুক্তিযুদ্ধের সময় যে আদি পাপটা ছিল সেটা থেকে আমরা মুক্ত হওয়ার পর্যায়ে আছি এবং হব। শ্রদ্ধা নিবেদন করতে এসে শুধু যুদ্ধাপরাধীদের বিচার নয়, একই সঙ্গে চলমান রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় সাধারণ মানুষ। সবার মতামত, সবার আদর্শ নিয়ে কিন্তু আমরা একটা সুন্দর সমাধানে পৌঁছানোর চেষ্টা করব। একটা সুস্থিতিশীল রাজনৈতিক অবস্থা বিরাজ করুক, এটাই আমরা চাই। বুদ্ধিজীবী হত্যাকারীদের আলাদা করে চিহ্নিত করে বিচারের দাবিও জানান তারা। শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর নয়, বরং দেশের চলমান রাজনৈতিক সহিংসতায় আর একটি প্রাণও যেন না ঝরে, এমনটাই প্রত্যাশা সাধারণ জনতার। একই সঙ্গে এই দিবসকে কেন্দ্র করে তাদের প্রত্যাশা যেন চলমান রাজনৈতিক সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান হয়।
রায়ের বাজার বধ্যভূমি থেকে মানোয়ার হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা তৈরির মহড়া হয়ে গেল শেরে বাংলা নগরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে। মোবাইল ফোন অপারেটর রবির উদ্যোগে 16 ডিসেম্বর বিজয় দিবসে 30,000 স্বেচ্ছাসেবী মিলে এ পতাকা তৈরি করে গড়তে যাচ্ছেন বিশ্ব রেকর্ড। শনিবার দুপুরে সেনাবাহিনী সহ 8,000 স্বেচ্ছাসেবী এই মহড়ায় অংশ নেন। এবারের বিজয় দিবসে মানব পতাকা তৈরি করে বিশ্ব রেকর্ডের অংশ হতে পেরে আনন্দিত তারা। এদিকে রবির পক্ষ থেকে জানানো হয়, এ মানব পতাকা তৈরি দেখার জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কমিটির অনুমোদিত একজন পর্যবেক্ষক উপস্থিত হয়েছেন। এছাড়া আয়োজনের সব প্রমাণ হিসেবে তথ্য ও ছবি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কমিটির কাছে পাঠানো হবে। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, হাজারো কণ্ঠে সব যুদ্ধাপরাধীর শাস্তির মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবি। রাজধানীর পান্থপথে রাজাবাজার এলাকায় বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, গান পাউডার ও নকল ওষুধ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। রাত 8টার দিকে 6তলা একটি ভবনের 3য় তলায় শক্তিশালী এ বোমাটি বিস্ফোরিত হয়। এতে পাশের ভবনের এক ব্যক্তি আহত হন। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ বোমা তৈরির সরঞ্জাম ছাড়াও গান পাউডার এবং বেশ কিছু নকল ওষুধ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য বাসার মালিক শামসুল হক ও কেয়ারটেকার উজ্জ্বলকে থানায় নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতরা তেজগাঁও কলেজ ছাত্র দলের কর্মী বলে দাবি করেছে পুলিশ। 2 রুমের একটি মেস, সেই মেসে কয়েকজন ছাত্র থাকতো, তাদের সমস্ত আইডি কার্ডগুলো আমরা পেয়েছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা তেজগাঁও কলেজের ছাত্র এবং তারা ছাত্র দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তো আমরা যেটা ধারণা করছি, এখানে বোমাগুলি এখানে বানিয়ে এখানে স্টোর করা হয় এবং পাশের রুমেই নকল ঔষধের একটি কারখানার মতো রয়েছে এবং যে পরিমাণ আলামত আমরা উদ্ধার করেছি তা দিয়ে কয়েকশো বোমা বানানো সম্ভব ছিল। রাজধানীর ফকিরাপুলে শুক্রবার জামায়াত শিবিরের নাশকতায় গুলিতে আহত 3য় শ্রেণীর ছাত্র শান্তর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। তিনি আরও জানান, শান্তর সারা শরীরে বিপুল সংখ্যক স্প্লিন্টার থাকলেও সে এখন শঙ্কামুক্ত। পুরোপুরি সেরে উঠতে কিছুদিন সময় লাগবে বলেও জানান তিনি। শান্ত ছোট ভাই শাওনকে সঙ্গে নিয়ে তার বাবার খাবার পৌঁছে দিতে গিয়ে এই নাশকতার কবলে পড়ে। বাবার সঙ্গে দেখা করে বাসায় যেতে যাচ্ছিলাম, সে পথে আমার গায়ে গুলি লাগে। ভবিষ্যতে প্রবলেম হওয়ার আশঙ্কা নাই আমরা ধারণা করছি, তারপরে যে একেবারে 100% নেই এই কথা আমরা বলি না, কেন যে কোনো সময় তো যে কোনো সমস্যা হতে পারে। এখন সে কোয়াইট কনসাস, পেশেন্ট খাচ্ছে, পেশেন্ট হাঁটাচলা করছে, আমরা দিচ্ছি না তার রেস্টের জন্য। পাবনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর মালিকানাধীন ভবনের পাসপোর্ট অফিসে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শনিবার ভোরে পাবনার দিলালপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওই ভবনে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। এতে বাড়িতে আগুন ধরে যায়। আগুনে 4তলা ভবনের নিচতলা ও দোতলার কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনার পর বাড়িটি পুলিশ ঘিরে রাখে। পুরো ভবনই পাবনার আঞ্চলিক পাসপোর্ট অফিস হিসেবে ব্যবহার হচ্ছিল। ঘটনার সময় বাড়িতে কোনো লোকজন ছিল না বলে জানিয়েছে পুলিশ। লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে গুলি করে দুর্বৃত্তরা তার বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। শুক্রবার রাতে লক্ষ্মীপুর শহরে এই ঘটনা ঘটে। নিহতের স্ত্রী মার্জিয়া বেগমের অভিযোগ, রাতে একাধিক গাড়িতে করে বেশ কয়েকজন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। তাদের অনেকেই মুখোশধারী ছিল বলেও উল্লেখ করেন তিনি। তারা ডাক্তার ফয়েজকে মাথায় গুলি করে ছাদ থেকে ফেলে দেয়। নিহত জামায়াত নেতার লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে থাকলেও কে বা কারা এখানে নিয়ে এসেছে তা বলতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। পোশাকধারীও ছিল আর পোশাকধারী ছাড়াও ছিল। পরে আরো 2 গাড়ি আসছে, পুলিশের একটা পোশাক নাই, কিছু র্যাবের ছিল আর কিছু মুখোশধারী ছিল। তারপরে এক পর্যায়ে ডাক্তার সাহেবকে উপরে যে মাথায় শুট করে ফেলে দিচ্ছে নিচে। আমার ছেলেকে পায় না, ছোট ছেলে বেলাল, তাকে পাইলেই শুট করবে তারা। কোথায় আপনার ছেলে? টানা অবরোধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্থবির পণ্য পরিবহন ব্যবস্থা সচল করার উদ্যোগ নিয়েছে সরকার।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল শুরু হয়েছে। এদিকে আমদানি রপ্তানি সহ সব ধরনের পণ্য পরিবহনে আরও বেশি সংখ্যক পুলিশি পাহারার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। হরতালের মতো রাজনৈতিক কর্মসূচিতে সবসময় আমদানি রপ্তানি পণ্য পরিবহন সীমিত হয়ে পড়ে। তবে সম্প্রতি বিরোধী দলের ডাকা 3 দফা অবরোধ সহ মহাসড়কগুলোতে সহিংস পরিস্থিতির কারণে পণ্য সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। এতে করে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে তৈরি পোশাক শিল্প মালিকরা। অবরোধের কারণে, ফ্যাক্টরিতে প্রোডাকশন না হওয়ার কারণে, মেটেরিয়াল না আসে পৌঁছার কারণে আমার মনে হচ্ছে যে আগামী মাসে $1 বিলিয়ন বিজনেস লস করবে। বিভিন্ন পণ্য নিয়ে প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে অন্তত 5000 ট্রাক ও কাভার্ড ভ্যান রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে যায়, কিন্তু চলমান সহিংসতায় পণ্য পরিবহন অনেকটাই বন্ধ হয়ে যায়। যারা রাজনীতি করে সন্ত্রাসী নাম দিয়ে তারা এই গাড়িগুলো রাস্তার মধ্যে জ্বালিয়ে দিয়েছে, ড্রাইভারদেরকে জ্বালিয়ে দিয়েছে। এই অবস্থায় পুলিশ পাহারায় পণ্যবাহী যানবাহন পারাপারের কাজ শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। শহরের মধ্যে তেমনি পৌঁছায়, এর বাইরে আমরা ওই সিটি গেট পর্যন্ত পৌঁছে দিই, তারপরে আমরা ওয়েট করি যতক্ষণ তারা আসে, হাইওয়ে পুলিশ, তার না হাইওয়ে পুলিশকে দিয়ে দেয়। পোর্ট থেকে কোনো মালামাল তাদের প্রয়োজনে তাদের প্রতিষ্ঠানে পৌঁছে দেয়, এবং ওদের যদি কোনো মালামাল আমদানি রপ্তানির ক্ষেত্রে যে মালামালগুলো সেগুলো আবার বন্দরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। মহাসড়কের পাশাপাশি গ্রাম পর্যায়ে যেন নিরাপদে পণ্য পরিবহন করা যায় সে দাবিও জানান ব্যবসায়ীরা। অতি প্রয়োজনীয় জিনিসপত্রগুলা ভোগ্যপণ্য, বিশেষ করে ভোগ্যপণ্যগুলো যাতে গ্রামগঞ্জে পৌঁছানো যায়, সরকারকে সেই ব্যবস্থা আরো জোরদার করতে হবে। গত 3 মাসে রাজনৈতিক সহিংসতায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 2 শতাধিক ট্রাক ও কাভার্ড ভ্যান পোড়ানোর পাশাপাশি প্রায় 1000 পণ্যবাহী গাড়ি ভাঙচুর করা হয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দফায় দফায় অবরোধে নিরাপত্তা ঝুঁকির কারণে সারা দেশে ব্যাহত হচ্ছে পাস্তুরিত তরল দুধের সরবরাহ ব্যবস্থা। এতে ব্যবসায়ী এবং খামারিদের পাশাপাশি সমবায় ভিত্তিতে পরিচালিত প্রতিষ্ঠান মিল্কভিটার প্রতিদিনের ক্ষতি কোটি টাকা ছাড়িয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। একইভাবে তরল দুধ বাজারজাতকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও বলছেন, নিরাপত্তাহীনতার কারণে তাদেরও স্বাভাবিক উৎপাদন এবং সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। হরিপদ সাহার রিপোর্ট। পাবনা, শাহজাদপুর, সিরাজগঞ্জ অঞ্চলের ছোট বড় খামারে উৎপাদিত দুধ সমবায়ের ভিত্তিতে সংগ্রহের পর প্রক্রিয়াজাত করে পাঠানো হয় সারা দেশে। কিন্তু গত কয়েক সপ্তাহের টানা অবরোধে সরবরাহ ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। ঢাকার বিভিন্ন বাজার ঘুরেও দেখা গেল বেশিরভাগ দোকানেই জরুরি খাদ্যপণ্য হিসেবে বিবেচিত পাস্তুরিত তরল দুধের মজুদ নেই। 40 থেকে 50 লিটার দুধ বিক্রি হতো, এখন হয় না। চাহিদা অনুযায়ী দিতে পারতেছি না, কাস্টমার চলে যেতেছে। আমি মিল্কভিটা দুধটা যেরকম পছন্দ করি, আমার বাসা সবাই খায়, সেই দুধটা এখন আমার জন্য খুব কষ্টে, কোথাও পাচ্ছি না আমরা। ঢাকা শহরের মোট চাহিদার প্রায় অর্ধেকেরও বেশি তরল দুধের যোগান দেয়া প্রতিষ্ঠান মিল্কভিটা কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা ঝুঁকিতে পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ায় সাতক্ষীরা, বাগেরহাট, রংপুর সহ 9টি পয়েন্ট থেকে দুধ কেনা বন্ধ আছে। তবে পুলিশি নিরাপত্তায় কিছু কিছু দুধবাহী ট্যাঙ্কার আসছে বাঘাবাড়ি পয়েন্ট থেকে। এত বড় গ্রাহক নেই কোথাও, মিষ্টির দোকানে বিক্রি করে দিচ্ছে অর্ধেক দামে। এটা তো অবশ্যই আর্থসামাজিক ক্ষতি, যে কম বেশি মিল্কভিটা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিকভাবে সমবায়ী, কৃষক, পরিবহনে জড়িত শ্রমিক, বিক্রেতা সবারই সর্বমোট ক্ষতি 1 কোটি টাকার উপরে পার ডে। পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো একই ধরনের ক্ষতির মুখে পড়েছে। প্রতিদিন প্রায় 45 লক্ষ টাকা দুধ আমি কৃষকের কাছ থেকে কম নিচ্ছি। একদিকে যেরকম র মিল্ক কালেকশন করতে পারতেছি না, ততপরি আমি যতটুকুই প্রোডাকশন করতেছি তাও আমি বাজারে দিতে পারতেছি না। এই পলিটিক্যাল আনরেস্ট, রাস্তায় গাড়ি ঘোড়া চলতে দিচ্ছে না, গাড়ি ঘোড়া ভেঙে দিচ্ছে, গাড়ি ঘোড়া জ্বালিয়ে দিচ্ছে। গত বছর ডিসেম্বর মাসের প্রথম 10 দিনে ঢাকা ও চট্টগ্রামে শুধুমাত্র মিল্কভিটা পাস্তুরিত তরল দুধ সরবরাহ করেছিল প্রায় 10 লাখ লিটার। টানা অবরোধ এবং হরতালে যা এবার 4.5 লাখ লিটারে নেমে এসেছে বলে জানায় প্রতিষ্ঠানটি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। সাভারের রানা প্লাজায় ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া একটি কঙ্কাল ও একটি মাথার খুলি ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভবনটি ধসের 7.5 মাস পর শুক্রবার বিকেলে 3 টোকায় রানা প্লাজার পেছনে ধ্বংসস্তূপের মধ্যে একটি মাথাবিহীন কঙ্কাল ও একটি মাথার খুলির সন্ধান পায়। কঙ্কালের সঙ্গে পাওয়া প্যান্টের পকেটে একটি মোবাইল ফোন, মানি ব্যাগ ও পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্রটি 3য় তলার নিউ ওয়েভ বটমস লিমিটেডের উবাইদুল নামের এক শ্রমিকের। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালগুলো থানায় নিয়ে যায়। পথ শিশুরা রানা প্লাজার পেছনে খেলতে আসে, তখন তারা খেলার মধ্যে তখন তারা ওই মানুষের হাত দেখতে পায়। তখন আমরা স্থানীয় লোকজন খবর দিলে আমরা পুলিশ ঘটনাস্থলে যাই।
তখন ওইখান থেকে একটা মাথার খুলি এবং কিছু হাড়গোড় পাওয়া যায়। তো আমরা ডিএনএ টেস্টের জন্য অলরেডি পাঠিয়ে দিয়েছি। দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মরদেহ তার গ্রামের বাড়ি কুনুতে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার দুটি ফাইটার জেটের পাহারায় একটি সামরিক বিমান ম্যান্ডেলার কফিন নিয়ে তাতা বিমানবন্দরে পৌঁছে। এ সময় বিয়োগলের বাঁশি বাজিয়ে ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে একটি গাড়িতে করে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কুনুতে। এ সময় অগণিত মানুষ মহান এই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে। রোববার শেষ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কুনুতে সমাহিত করা হবে বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতীক নেলসন ম্যান্ডেলাকে। ভারতের মুম্বাই শহরে একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত 7 জন প্রাণ হারিয়েছে। দক্ষিণ মুম্বাইয়ের ক্যাম্প কর্নার এলাকায় 26 তলা ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার রাতে আবাসিক ভবনটির 12 তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় অন্তত 7 জন আহত হয়, যাদের মধ্যে 4 জন দমকল কর্মী এবং 3 জন ওই ভবনের বাসিন্দা। এছাড়া ভবন থেকে অন্তত 30 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের 14টি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টার পর রাত 10টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ভারতীয় চলচ্চিত্র প্রযোজক দীনেশ গান্ধী ও তার স্ত্রী আগুনে দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। But still, fire is still being doused at this. Firstly, I can't say. I'm not in a position. শেষ পর্যন্ত টি-20 চ্যালেঞ্জ সিরিজে বাংলাদেশ এ দলের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা পেতে হলো জাতীয় ক্রিকেট দলকে। শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জাতীয় দলকে 8 উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ এ দল। প্রথমে ব্যাট করে 9 উইকেটে 188 রান করে মুশফিকুর রহিমের জাতীয় দল। জবাবে 2 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নাসির হোসেনের এ দল। এ দলের সিরিজ নিশ্চিত হয়ে গেছে আগেই। তারপরও ক্রিকেটীয় লড়াইয়ে হোয়াইট ওয়াশ বলে একটা শব্দ তো আছে। জাতীয় দলকে এ দল যখন হোয়াইট ওয়াশ করে চিন্তা করছে, তখন জাতীয় দলের ভাবনায় একটা জয় এবং লজ্জা এড়ানো। এ অবস্থায় এদিনও টস জিতে প্রথমে ব্যাট করা জাতীয় দল শুরুতেই হোঁচট খায়। স্কোরবোর্ডে কোনো রান না তুলতেই জাতীয় দল হারায় সৌম্য সরকারকে, আর দলীয় 21 রানে এনামুলকেও বিদায় করে দেন আরাফাত সানি। এরপর শামসুর রহমান শুভ ও অধিনায়ক মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ায় জাতীয় দল। শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত 1000 দর্শক উপভোগ করেন শুভর 12 বলে 37 রানের এক টর্নেডো ইনিংস। তবে এরপরে মুক্তার ম্যাচে ফেরায় এ দলকে। পরপর 2 বলে 3 প্যাভিলিয়নে ফেরান মুশফিক ও নাইম ইসলামকে। মুশফিক 25 বলে 38 রানের এক ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন। আর শেষ দিকে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় 188 রানের ফাইটিং স্কোর করে জাতীয় দল। আব্দুর রাজ্জাক 15 বলে 36 রানে অপরাজিত থাকেন। বড় টার্গেট তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন এ দলের 2 ওপেনার মার্শাল আইয়ুব ও মুমিনুল হক। মার্শাল ব্যক্তিগত 25 ও দলীয় 74 রানে আউট হলেও দলকে এগিয়ে নিতে থাকেন কক্সবাজারের ছেলে মুমিনুল। মারমুখী ঢঙ্গা ব্যাট করা মুমিনুল 19 বলে 50 তুলে নিয়ে আউট হন 55 রান করে। এরপর রান রেটের সাথে পাল্লা দিয়ে জাতীয় দলের বোলারদের নিয়ে ছেলে খেলায় মেতে ওঠেন কখনো জাতীয় দলে না খেলা মিঠুন আলী ও সাব্বির রহমান। মাত্র 25 বলে 50 তুলে নেন মিঠুন। আর এই জুটির ঝড়ো ব্যাটিংয়ে 21 বল বাকি থাকতে জাতীয় দলকে হোয়াইট ওয়াশের লজ্জায় ডোবায় এ দল। 30 বলে 67 রান করে ম্যাচ সেরা হন মিঠুন আলী। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে আগামী 17 ডিসেম্বর ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের আসল ট্রফি, যেটি আসছে পানীয় কোম্পানি কোকা-কোলার সৌজন্যে। ট্রফি দেখার জন্য কোকা-কোলার ক্যাম্পেইন থেকে টিকিট সংগ্রহ করতে হবে দর্শকদের। এদিকে রাজনৈতিক অস্থিরতার জন্য বিশ্বকাপ ট্রফির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিচ্ছে বাফুফে। শনিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 1974 সালে ইতালিয়ান সিলভিও গাজ্জানিগার হাতে তৈরি হয়ে যায় বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদার সম্মানের কাঙ্ক্ষিত ট্রফি ফিফা বিশ্বকাপ ট্রফি, যার উচ্চতা 36.5 সেন্টিমিটার, ওজন 5 কেজি, যার 75 ভাগই 18 ক্যারেট সোনা দিয়ে মোড়ানো, যাতে খোদাই করা থাকে প্রতিটি বিশ্বকাপ জয়ী দলের নাম। কিন্তু
এই ট্রফি হাতে তোলার সৌভাগ্য যে কতটা দুর্লভ তা বোধহয় না বললেই চলবে। তবে 2006 সাল হতে ট্রফিটি বিশ্বজুড়ে দেখতে পারার ব্যবস্থা করে ফিফা, যার ব্যতিক্রম হচ্ছে না এবারও। ব্রাজিল বিশ্বকাপের আগে ট্রফিটি ঘুরবে বিশ্বের 89টি দেশে। তার ধারাবাহিকতায় এবার বিশ্বকাপের আসল ট্রফি 17 ডিসেম্বর বিশেষ বিমানে আসছে ঢাকায়। আগামী 18 থেকে 19 ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্রফি একটি বিশেষ রুমে উন্মুক্ত থাকবে বাংলাদেশের দর্শকদের জন্য, যাতে কোকা-কোলার সৌজন্যে ক্যাম্পেইন থেকে টিকিট সংগ্রহ করে ট্রফির সাথে ছবি তোলা যাবে এবং সাথে সাথে সেই ছবি পাওয়াও যাবে। একটা ছবি নিতে পারবেন, তার জন্য আপনাকে ছবি তুলতে হবে না। যখন আপনি বেরোবেন তখন আপনার হাতে সেই ছবিটা দিয়ে দেওয়া হবে। একটা সাকসেস স্টোরি হবে, তাহলে আমরা ভবিষ্যতে আমরা প্রত্যেকবারই আনতে পারবো। তবে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ভালো নয়, তাই প্রশ্ন কিভাবে ট্রফির নিরাপত্তা দিবে বাফুফে। আমরা পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই, এসবি, ফায়ার ব্রিগেড, সিআইডি সহ সবাইকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। এই ট্রফিকে আমরা ভিভিআইপির মর্যাদা দিয়ে সেইভাবেই তার নিরাপত্তা বেষ্টনী, নিরাপত্তা বলয় তৈরি করার চেষ্টা করছি। কঠোর নিরাপত্তার মধ্যে আসলেও আসছে তো বিশ্বকাপ ট্রফি। হয়তো এই ট্রফি উন্মাদনায় আবারও জেগে উঠবে বাংলার ফুটবল। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতের সময় পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, হাজারো কণ্ঠে সব যুদ্ধাপরাধীর শাস্তির মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবি। শহীদ বুদ্ধিজীবী দিবসেও জামায়াত শিবিরের সহিংসতা, নীলফামারীতে আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলার ঘটনায় 5 জন নিহত। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সংঘর্ষে মারা গেছে 3 জন। বিজয়ের মাসে বিরোধী দলীয় নেতা জামায়াত শিবিরকে দিয়ে মানুষ হত্যা করছেন, যুদ্ধ ঘোষণা করেছেন জনগণের বিরুদ্ধে, মন্তব্য প্রধানমন্ত্রীর। নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জাতীয় পার্টিতে সুস্পষ্ট বিরোধ, রওশন এরশাদের সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠক। অন্য কারো সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত নয়, এরশাদের পক্ষে ব্রিফিং। এবং 10ম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন 151 জন, বাদবাকি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। এই ছিল মধ্যরাতের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।